পুনে আর গণপতি উৎসব এই দুটো যেন একে অপরের পরিপূরক। এক সময় ঘরোয়া পুজো হিসাবে শুরু হলেও পেশওয়াদের যুগে এটি ছিল এক রাজকীয় ঐতিহ্য। 1893 সালে লোকমান্য তিলক গণপতি উৎসবকে সর্বজনীন রূপ দেয়, আর এখান থেকেই জন্ম নেয় স্বাধীনতার বার্তা আর ঐক্যের উৎসব। আজ কসবা, ডগরুশেঠ, তুলসীবাগের মতো মান্য মণ্ডপগুলো শুধু যেন ভক্তির নয়, ঐতিহ্য, শিল্প আর সামাজিক কাজের প্রতীক। গণেশ চতুর্থীর দিন আমাদের অফিসে ছুটি ছিল না, তাই আমি আর আমার বন্ধু দুজন মিলে ঠিক করি যে উইকেন্ডে যাব ঠাকুর দেখতে। যেমন বলা তেমন কাজ, শুক্রবার দিন অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়ি। উইকেন্ডে যেহেতু সব জায়গায় অসম্ভব রকমের ভিড় হয়, তাই আমি আর আমার বান্ধবী ঠিক করি যে আমরা মাঝরাত করে বেরোবো। আমার অফিসের একজন কলিগ আমাকে বলে দিয়েছিল যে কোন কোন গণপতিগুলো আমাদের দেখা দরকার, আর সেই লিস্টের সবার প্রথমে ছিল কসবা পেঠের কসবা গণপতি। 1630 সালে ছত্রপতি শিবাজী মহারাজের মা জিজাবাই পুনেতে এসে বসবাস শুরু করেন। শহরের শান্তি ও সমৃদ্ধির জন্য তিনি গণপতি প্রতিমা প্রতিষ্ঠা করেন, আর সেই প্রতিমাই আজকে কসবা গণপতি নামে পরিচিত। পুনের 5 মান্য গণপতি অর্থাৎ মানাচা গণপতির মধ্যে সর্বপ্রথম পুজো করা হয় এই কসবা গণপতিকে। কসবা গণপতি মানাচা পেলা গণপতি নামেও পরিচিত। কসবা পেঠের কসবা গণপতি দেখার পর আমরা বেরিয়ে পড়ি ডগরুশেঠ হালওয়াই গণপতি দর্শনের জন্য। 1893 সালে ডগরুশেঠ হালওয়াই নামে একজন মিষ্টান্ন ব্যবসায়ী তার ছেলেকে প্লেগে হারান। শোকে ভেঙে পড়লেও সমাজসেবার উদ্দেশ্যে তিনি ও তার স্ত্রী একটি সুন্দর গণপতি প্রতিমার প্রতিষ্ঠা করেন। ডগরুশেঠ হালওয়াই গণপতি মণ্ডপ আজও তার সোনার সাজসজ্জার জন্য খুবই জনপ্রিয়। পুনের সংস্কৃতির ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হিসাবে ডগরুশেঠ গণপতি আজও খুবই জনপ্রিয়। ডগরুশেঠ দর্শন করার পর আমরা বেরিয়ে আসি এবং এখানে কি সুন্দর ফুলের একটি মার্কেট দেখতে পাই, যেগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। তারপর এর সামনেই আরও একটা প্যান্ডেল হয়েছিল যেটা সাউথ ইন্ডিয়ান থিমে ছিল, তো সেটা দেখে আমরা সেটার ভেতরেও ঢুকে পড়ি। অসম্ভব রকমের সুন্দর ডেকোরেশন ছিল এখানের। এটি ছিল পুনের বিখ্যাত বাবু কেনু মণ্ডল। 1930 সালে বিদেশি কাপড় বর্জনের আন্দোলনে ব্রিটিশ ট্রাকের সামনে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন একজন সাহসী তরুণ বাবু কেনু। তার আত্মত্যাগ আজও দেশপ্রেমের প্রতীক। সেই স্মৃতিকে অমর করে পুনেতে প্রতিষ্ঠিত হয় বাবু কেনু গণপতি মণ্ডল, যা ভক্তি আর দেশপ্রেমের মিলনস্থল। এই মণ্ডপে আমরা যখন যাই একটু ফাঁকা ছিল, তাই আমরা এখানে অনেকটা সময় কাটাই, আর এখানে ধুনুও দেওয়া হচ্ছিল চারিদিকে, খুবই ভালো লাগছিল। আর এই সবের মাঝে বোনাস ছিল এখানে প্রসাদ। প্রতিটা মণ্ডপে ভিড় হওয়া সত্ত্বেও যখন আমরা এই মণ্ডপে আসি তখন দেখি প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরা লাকি ছিলাম যে এখানে প্রসাদ আমরা পেয়েছি। পুনের প্রাচীন গণপতি মণ্ডলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হলো জিলবায়া মারুতি গণপতি। লোকমান্য তিলকের উদ্যোগে 1893 সাল থেকেই এখানে শুরু হয় সর্বজনীন গণেশ উৎসব। আজও এই মণ্ডল ঐতিহ্য, ভক্তি আর সমাজসেবার প্রতীক হয়ে প্রতি বছর হাজারো ভক্তকে আকর্ষণ করে থাকে। অখিল মণ্ডাই মণ্ডল শারদা গণপতি পুনের অন্যতম ঐতিহ্যবাহী সর্বজনীন গণপতির মধ্যে একটি। এখানকার গণপতিকে বিশেষভাবে মা শারদার প্রতীক রূপে পুজো করা হয়, তাই শারদা গণপতি বিদ্যা ও জ্ঞানের প্রতীক হিসাবে বিখ্যাত। এই মণ্ডলটি শুধু পুজোর ভক্তির জন্যই নয়, এখানে শিক্ষামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক কাজকর্ম থেকে শুরু করে সমাজসেবা পরিচালনা সব কিছুই করা হয়ে থাকে। শারদা গণপতি শুধু ভক্তি নয়, শিক্ষা, ঐতিহ্য এবং সমাজসেবার এক প্রতীক হিসাবে পুনের গণেশ উৎসবের বিশেষ স্থান ধরে রেখেছে। তুলসী বাগচা রাজা পুনের সবচেয়ে মান্য গণপতিদের মধ্যে অন্যতম হল তুলসী বাগচা রাজা। 1893 সালে এখানে প্রথমবার 15 ফুট লম্বা গণপতি প্রতিমা তৈরি হয়। এখানকার লোকেরা মনে করে রাজাকে যদি একবার দর্শন করা হয় তাহলে বছরের সব বাধা কেটে যায়। পুনের মান্য 5 গণপতি অর্থাৎ মানাচা গণপতির মধ্যে অন্যতম হল তুলসী বাগচা রাজা। তুলসী বাগচা রাজার মণ্ডপ থেকে বেরিয়ে আমরা নেক্সট যেতাম যোগেশ্বরী গণপতি মণ্ডপের দিকে।
এইরকমই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমাদের চোখে পড়ে একটা ছোট্ট কোনো ক্লাবের গণপতি পুজো। সেখানের থিম ছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। আবার কি, দেখে তো আমি আর আমার বন্ধু সত্যিই খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আমরা চলে যাই ভেতরে। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে পুজোটা করেছিল, কিন্তু খুবই সুন্দর করেছিল। অ্যাকচুয়ালি দূর থেকে দেখে আমি আর আমার বান্ধবী ভেবেইছিলাম এখানে হয়তো ছোটো কোনো মন্দির আছে ওই আদলে, কিন্তু না, এটা প্যান্ডেল ছিল। এই একই পথে যেতে যেতে আমরা কিন্তু রাস্তায় অনেকগুলো ছোট ছোট গণপতির মণ্ডপ দেখেছি, যেগুলো সত্যিই খুব সুন্দর। আমার একটা জিনিস খুবই ভালো লাগে এখানে, যে গণপতির মূর্তিগুলো হয় সেগুলো খুব সুন্দর আর খুব কিউট টাইপের হয়। আর সত্যি কথা বলতে পুরো মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আমি যতটুকু দেখেছি গণেশ উৎসব, এখানের মূর্তিগুলোর আদল কিন্তু আমাদের ওখানের থেকে অনেকটাই অন্যরকম। পুনের 5 মান্য গণপতির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তাম্বরি যোগেশ্বরী গণপতি। তাম্বরি মানে লাল, এবং এই প্রতিমার সাজসজ্জা লাল রঙের হয়ে থাকায় প্রধানত এটিকে তাম্বরি যোগেশ্বরী গণপতি বলা হয়ে থাকে। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে পুজো করলে সমস্ত বাধা দূর হয়। এরপর আমরা ওই আশেপাশে তুলসীবাগ এরিয়াতেই কিছু নতুন গণপতি দেখতে পাই, তো সেগুলো দেখতে দেখতে আমরা চলে আসি বাড়িতে। যদিও তখন প্রায় সকাল 6টা বেজে যায়, কিন্তু এখানে সূর্য অনেক দেরিতে ওঠে, তাই জন্য চারিদিক অন্ধকারই ছিল। কিন্তু এই সময় না বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা অটো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, পরে আলটিমেটলি একটা অটো পাই, তো সেটা করে আমরা চলে আসি। জানো তো, আমি কোনো দিন রাত জেগে ঠাকুর দেখতে বেরোইনি। আগে শুধু শুনতাম সবাই যায়, আর এটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স ছিল এরকম ঠাকুর দেখতে যাওয়া সারা রাত জেগে। আর সত্যি কথা বলি, আমি কিন্তু খুব মজা করেছি। সব থেকে বিশাল ব্যাপার ছিল যেটা ভিড়ের, একদম ভিড় ছিল না। আমি আর আমার বন্ধু দুজনে একদম শান্তিতে ঘুরেছি। প্রথমবার পুনের গণপতিতে আমি কিন্তু অনেক মজা করেছি, আর সেটারই কিছু ছোটো ছোটো মুহূর্ত সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা যদি সত্যিকারেরই ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আবার পরে ভিডিওতে দেখা হবে। আনটিল দেন, বাই।